আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। প্রথমে ইউপের সংবাদ শিরোনাম। বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লির সমাবেশ। সোহরাওয়ার্দী হাসপাতালে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সীমিত আকারে স্বাস্থ্য সেবা চালু। সীমাহীন দুর্নীতি আর অপশাসনের কারণেই জনগণ বিএনপি জামাতের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জার্মানির মিউনিখে প্রধানমন্ত্রী। এবং ৭১-এর ভূমিকার জন্য জামায়াত নেতাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, মন্তব্য বিএনপি নেতা মেজর হাফিজ ও অধ্যাপক এমাজউদ্দিনের। সংবাদে এছাড়াও থাকছে রাজধানীতে পরিচ্ছন্ন কর্মীদের সন্তানদের বেড়ে ওঠা নিয়ে একটি প্রতিবেদন। এবারে পুরো সংবাদ। শুরু হয়েছে ৫৪তম বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়েছেন টঙ্গীর ইজতেমা ময়দানে। পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু করেন। বাংলাদেশের মাওলানা নুরুর রহমান এই বয়ান বাংলায় তর্জমা করেন। এবারও ২ পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্মেলন হয় টঙ্গীর ইজতেমা ময়দানে। এবারও সকাল থেকেই লাখো মুসল্লির ঢল নেমেছে সেখানে। ফজরের পর শুরু হয় আম বয়ান। এবারে ৬৪ জেলার মুসল্লিদের জন্য পুরো ময়দানকে ৫০টি খিত্তা বা অঞ্চলে ভাগ করা হয়েছে। ইজতেমায় অংশ নেওয়া মানুষেরা সারা বিশ্বের জন্য দোয়া ও কল্যাণ কামনা করেন। মানুষ আখিরাতের চিন্তা সবাই করে, সবাই এখন বাংলাদেশের জন্য সবাই মনে করেন আন্তরিকতা আছে, দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের দেশটা ভালো চলুক, ভালো থাকুক, বা আমরা ভালোভাবে যাতে আল্লাহ কাজ করতে পারি এই সুযোগটা আমরা পাই, এটা আমাদের আশা প্রত্যাশা। পুরা ৬৪ জেলায় একসঙ্গে ইনশাআল্লাহ এবার আসছি, খুব ভালো লাগছে যেহেতু আমরা সমস্ত সাথীরা এক জায়গায় হতে পারছি। সম্প্রতি মাওলানা জোবায়ের এবং দিল্লির মাওলানা সাদের অনুসারীদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দেয়। তাই এবারের ইজতেমায় যেন উস্কানিমূলক বক্তব্য না দেওয়া হয় সেদিকে কড়া নজর রাখা হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। সারা দেশে একটা পরিস্থিতি এমন হয়ে গেল যে এই বছর আর কোনো মতেই তাবলিগি জামাতটা সংগঠিত হবে না। টঙ্গীর ময়দানে এবার আর বিশ্ব ইজতেমা হবে না। এইটা কিন্তু একটা কঠিন জায়গা এবং একটা এরকম একটা পরিস্থিতি চলে গেছিল। পুলিশ আনসার প্রয়োজনে এর বড় যারা আছে তারাও কিন্তু নিয়োজিত আছে। অ্যাট দি কস্ট অফ এনিথিং, বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ, দিস বিশ্ব ইজতেমা উইল হ্যাপেন উইদাউট এনি ডিস্টারবেন্স ইনশাআল্লাহ। ইজতেমা মাঠের পরিস্থিতি নজরে রাখতে পুলিশ ও র্যাব বসিয়েছে ওয়াচ টাওয়ার। সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে সার্বক্ষণিক পরিস্থিতি। টঙ্গী ময়দানকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি বিগত দিনের চেয়ে, যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দিনে সাপ্তাহিক ছুটি থাকায় যানবাহনের চাপ একটু কম ছিল, তবে ধুলিময় পরিবেশ নিয়ে অসন্তুষ্ট মুসল্লিরা। রাস্তায় প্রচন্ড ধুলার জন্য চলাফেরা করা যায় না, মাথা ব্যথা করতেছে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হইতেছে। এই রোডটাতে একটু পানির ব্যবস্থা করা হয়তো, 2 বেলা পানি মারলে মনে হয় অনেকটা ধুলার নিয়ন্ত্রণে আসতে পারতো। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। প্রিয় দর্শক, এই মুহূর্তে ইজতেমা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। আমরা এখন সেখানের সব খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ইজতেমা প্রাঙ্গণের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? মৌ, কিছুক্ষণ আগে এই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে শেষ হলো দেশের সর্ববৃহত্তম জুম্মার নামাজ। সর্ববৃহত্তম এই জন্যই এটাকে বলা হয় কারণ বিশ্ব ইজতেমায় আসা এই লাখো মুসল্লির সাথে এই শুক্রবারের জুম্মার নামাজে যোগ দেন মূলত আশেপাশের জেলা থেকে আরও হাজারো মুসল্লিরা এখানে যোগ দেন। কারণ সবারই একটি বিশ্বাস আছে যে হাদিস মতে বলা হয় যে জামাত যত বড় হবে
দোয়া কবুলের সম্ভাবনাও তত বাড়বে। এবং এই হাদিসটি করেই মূলত আশেপাশে যারা যেসব জেলায় মুসল্লিরা আছে সবাই চান যে একটি বড় জামাতে জুম্মার নামাজটি আদায় করতে, এবং এবারও তার ব্যত্যয় হয়নি। এবং কিছুক্ষণ আগে এই বৃহত্তম জুম্মার নামাজ শেষে এখন যারা শুধুমাত্র নামাজের জন্য এসেছিলেন তারা এখন বাড়ি ফিরছেন, আর যারা ইজতেমার জন্য এখানে এসেছেন তারা এখন আবার ইজতেমার যে অন্যান্য কার্যক্রম আছে অর্থাৎ তাবলিগ জামাতের যে 6টি উসুল আছে সেই 6টি উসুল নিয়ে তারা আলাপ আলোচনা করবেন এবং সারা বছর দেশে এবং দেশের বাইরে ইসলাম ধর্মকে ছড়িয়ে দিতে যে তারা বিভিন্ন কার্যক্রম করেন সেই কার্যক্রমগুলোর পরিকল্পনা করবেন এবং এখান থেকেই মূলত দল গঠন করে তারা ছড়িয়ে পড়বেন দেশের এবং দেশের বাইরেও বিভিন্ন প্রান্তে। এই ছিল এখানকার সর্বশেষ খবর। তামান্না। চিশতি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দান থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। চলে যাচ্ছি পরের খবরে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বাড়িধারায় নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। এ সময় হাসপাতালগুলোর অগ্নি নির্বাপক ব্যবস্থা আধুনিকায়ন করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। ঘটনা তদন্তে 9 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। একটা শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছিল। আনন্দের কথা হলো একটি ব্যক্তিও এই দুর্ঘটনায় আহত হয় নাই। সব বিষয় সব চিন্তা ভাবনা আমরা খোলা রাখবো এবং যাতে সঠিকভাবে তদন্ত হয় এবং আপনার তদন্ত রিপোর্টটাও এবার আপনারা জানতে পারবেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পরদিন থেকেই সীমিত আকারে স্বাস্থ্যসেবা চালু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকেই জরুরি ক্যাজুয়ালিটি ও বার্ন ইউনিটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, আপাতত শিশুদের ভর্তি করা সম্ভব হচ্ছে না, তবে আইসিইউর কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। শুক্রবার সকাল থেকেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের 1, 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডে রোগীদের আবারও ভর্তি করা হচ্ছে। তবে শিশু, গাইনি ও মহিলা সার্জারি ইউনিটের কার্যক্রম বন্ধ রয়েছে। এসব বিভাগে সংস্কার প্রয়োজন বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। এই মুহূর্তেই আমাদের স্বাভাবিক কার্যক্রম ওই 3টে ওয়ার্ড বাদ দিয়ে চালু আছে এবং ওগুলোকে যতক্ষণ পর্যন্ত এরা নিরাপদজন ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমরা সেগুলোকে স্বাভাবিক কার্যক্রমের আওতায় নিয়ে আসতে পারবো। যে রোগীদের অপারেশন দরকার ইমার্জেন্সি ভিত্তিতে আমরা সেই অপারেশনের ব্যবস্থাও আছে। আর আজকে থেকে পুরাদমে সব কিছু চলছে। গতকালের যেসব রোগী ছিল যারা বাইরে ছিল তারা আস্তে আস্তে ফেরা শুরু করছে। হাসপাতালের পরিচালক জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো শিশুকেই হাসপাতালে ভর্তি করা হবে না। তবে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে পুনরায় রোগীদের স্থানান্তর করা হচ্ছে। আজকে আমরা পুরোদমে প্রতিটি হাসপাতালের প্রতিটি জায়গায় আমরা আবার স্বাভাবিক কার্যক্রম আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আপাতত আমাদের কোনো শিশু রোগী আমরা ভর্তি করাতে পারবো না। আমাদের নারী সব রোগী আমাদের ভর্তি হবে। এই মুহূর্তে আমরা বাড়তি চাপ বুঝতে পারছি না। আমাদের যে রোগীগুলো চলে গিয়েছিল অনেক রোগীগুলো আবার আজকে আসছে, আবার নতুন রোগী ভর্তি হবে। আজকে আমরা বুঝতে পারবো বাড়তি চাপ কতটুকু হচ্ছে। অগ্নিকাণ্ডের পর হাসপাতালের কার্যক্রম সীমিত পরিসরে চালু হয় স্বস্তি ফিরে পেয়েছেন রোগীরা। তবে অগ্নিকাণ্ডের সময় প্রয়োজনীয় চিকিৎসার কাগজপত্র হারিয়ে বিপাকে পড়েছেন অনেকে। অনেকক্ষণ বসে আসছিলাম, পরে সাইডে আর কি করব, পরে নিয়ে বাসা চলে গেছি। সকালে গ্যাস দেওয়ার দরকার পছন্দ উঠতেছে টান উঠতেছে, সকালে আবার ফাইল দেখাইছি পর আমগরের ভিতরে ঢুকতে দিচ্ছি। এখন মোটামুটি সুস্থ পরিবেশে আসছি আর কি। কাগজগুলো চলবে এটাই আমার, কারণ এই রুম খুললে তো কাগজ আমি পাবো, তো রুমই খোলে না। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবস্থায় হাসপাতালের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে হাসপাতালের উত্তর ব্লকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 16টি ইউনিট রাত 9টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সীমাহীন দুর্নীতি আর অপশাসনের কারণেই জনগণ বিএনপি জামাতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি যদিও গত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল, তবে বরাবরই সব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই থাকে তাদের উদ্দেশ্য বলেও মনে করেন তিনি। জার্মানির মিউনিখে বৃহস্পতিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত এক
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর শেখ হাসিনা বৃহস্পতিবারই প্রথম বিদেশ সফর করেন। তিনি মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন। একাত্তরের ভূমিকার জন্য জামাত নেতাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। বিএনপি সঙ্গ ছাড়ার জামাতের অঘোষিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। আবুদর্দা জুবাইরের রিপোর্ট। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে জামাত ইসলামী। কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে দলটি এখন বিএনপির সাথে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। জামাতের এ ধরনের সিদ্ধান্তকে কৌশল বলে মনে করেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। আর বিএনপি সমর্থক বুদ্ধিজীবীদের সংগঠন শতনাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ স্মরণ করেন খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনও ছিল জামাতের কৌশল। ওই ৪ দলীয় জোট যখন তৈরি হয় তখন জামাত আসতো বিএনপির সাথে, কিন্তু তার আগে ১৯৯৪-৯৫ সালের দিকে আওয়ামী লীগের সাথে বিএনপির বিরুদ্ধে জামাত সংগ্রাম করছে না। ১৭৩ দিনের হরতাল আওয়ামী লীগ যেমন অংশগ্রহণ করেছে তেমনি জামাত। বিএনপির সঙ্গ ছাড়লে তাদের তৃণমূল পর্যায়ের লোকেরা আওয়ামী লীগে যোগ দিতে পারবে এবং নেতারাও এই পালিয়ে বাঁচার থেকে কিছুটা রক্ষা পাবেন। আমার ধারণা আত্মরক্ষার্থেই তারা এই ধরনের কৌশলে যেতে পারে। জামাত বিএনপি জোট থেকে চলে গেলে বিএনপির কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন তারা। বিএনপির কোনো লাভ হয়নি তাদের সাথে থেকে। জামাত যদি চলে যায় সেটি তাদের ব্যাপার, বিএনপি তাদেরকে তাড়াতে যাবে না। মন্ত্রিত্ব পেয়েছে, দলকে সংগঠিত করেছে, মুক্তিযোদ্ধা দল বিএনপি তাদের সাথে থাকায় তাদের তো নিশ্চয়ই সুবিধা হয়েছে। এর ফলে জামাতের অস্তিত্ব নেই, সরে যাওয়ার সিদ্ধান্ত, এটাকে আমি অভিনন্দন জানাই। মহান মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা। ৭১ সালে পাকিস্তানিকে সমর্থন দেওয়াই তো একটা অপরাধ ছিল সে সময়। এই লিগেসি বা এই দায়ভার বর্তমান জামাত নেতাদের গ্রহণ করা উচিত হয়নি। স্বীকার করেন যে ব্যাপারটা ভুল হয়েছিল। এদিকে জামাতের নায়েবে আমির মিয়া গোলাম পারওয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। আবুদর্দা জুবাইর, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের নেতাদের ট্রাইব্যুনালে মামলা নির্বাচন কমিশন মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এটা তো অস্বাভাবিক বা নতুন কিছু বিষয় নয়। পরাজিত ব্যক্তি তিনি এখন তার এটা একটা অবলম্বন, আইনের কাছে আশ্রয় নেওয়া। আইনের আশ্রয় নিয়েছে, অসুবিধাটি কি? এটা আদালত খতিয়ে দেখবে আর নির্বাচন কমিশন জবাব দেবে, না আমাদের কোনো বিষয়। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দলীয় প্রধানসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ৩০ ডিসেম্বর দেশবাসীকে ভোটাধিকার বঞ্চিত করে সরকার একদলীয় শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেন তিনি। তারা ভোট ডাকাতি করেছে, তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, কিন্তু এ দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। এই অন্যায়কে তারা কোনোদিন মেনে নেয় নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কেবলমাত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নের মণি নন। বেগম খালেদা জিয়া হচ্ছেন বিএনপির প্রাণ ভোমরা। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এনে তার নেতৃত্বে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যে গণতন্ত্র হবে বহুদলীয় গণতন্ত্র। রাজধানীর মিরপুরে পরিচ্ছন্ন কর্মীদের সন্তানরা বেড়ে উঠছে অপরিচ্ছন্ন পরিবেশে। বুদ্ধিজীবী কবরস্থানের পাশে করা এসব পরিবারের সন্তানদের বাস, খেলার জায়গা কবরস্থান। অনেক সময় মৃত মানুষের হাড়গোড় দিয়ে খেলা করে তারা। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিবেশে বেড়ে ওঠা এসব শিশুর
হতে পারে মানসিক সমস্যা। আরও জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। ডিজিটাল যুগের বিত্তবানদের সন্তানরা খেলাধুলা করছে আধুনিক সব সামগ্রী নিয়ে। চাওয়া মাত্র আধুনিক খেলাধুলার সরঞ্জাম পেয়ে যাচ্ছে তারা। অন্যদিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে বেড়ে ওঠা শিশুরা খেলছে মৃত মানুষের হাড়গোড় নিয়ে। সেখানে বসবাস করা পরিচ্ছন্ন কর্মীদের সন্তানদের খেলার কোনো জায়গা নেই, ফলে কবরস্থানই তাদের বিনোদনের জায়গা। মা বাবা আমাদের ভালোবাসেন। একটি বেসরকারি প্রতিষ্ঠান স্কুল খুলে দেয় এখানকার শিশুদের জন্য। স্কুলটি কবরস্থানের পাশে হওয়ার কারণে অনেক শিশু ভয় পায় বলে লাইন ধরে ক্লাসে ঢুকে তারা। ক্লাসে বসেও মানুষের দাফনের দৃশ্য দেখতে হয় কোমলমতি এসব শিশুদের। খেলি, গাছে উঠি, খেলি। আমরা তো মানুষ, একদিনকে তো মরতেই হবে। ভালো একটা পরিবেশে থাকলে অনেক রকম সুন্দর হয়, এটা সরকারের একটা ব্যবস্থা করা উচিত। মাটি দেয়, আমরা ভয় পাই। এখানে বেশিরভাগ বাস করে ঝাড়ুদার, পিয়ন, তারপরে মালি, যারা বাথরুম পরিষ্কার করে তারা। 100% শিক্ষা চায় সরকার, তাহলে তো অনেক তাদের ভালো সুবিধা দিতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন শিশুরা ছোটবেলায় যা দেখে তাই তাদের মনের মধ্যে ধারণ করে। একটা বাচ্চা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, স্বাভাবিকভাবে স্কুলে যাবে, স্কুলের পরিবেশে মাঠে খেলাধুলা করবে, এটা সেই বাচ্চা না। তো এটা রাষ্ট্রের জন্য একটা, আমি বলবো যে রিস্ক হতে পারে, কারণ সে একটা ভিন্ন বাচ্চা হিসেবে বড় হচ্ছে। এমন অস্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার কারণে এসব শিশু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা বলছে তারা বাধ্য হয়ে এমন অস্বস্তিকর পরিবেশে বসবাস করছেন। শহরকে পরিষ্কার করলেও তাদের অবহেলিত অবস্থার খোঁজ নেয় না কেউ। আমরা যে পরিবেশে থাকি, আমাদের ছেলেমেয়েরা এরকম পরিবেশে মানুষ হইতেছে। আমরা ভালো জায়গায় গেলে আমাদের ছেলেমেয়েরা ভালো পরিবেশে মানুষ হবে। সুস্থভাবে বেড়ে ওঠা শিশুদের নাগরিক অধিকার, তবে এখানে বসবাস করা শিশুরা বঞ্চিত নানান অধিকার থেকে। বিশেষজ্ঞরা বলছেন শিশুর পারিপার্শ্বিক অবস্থা তার ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলে। তাই এই শিশুদের স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে দায় আছে পরিবারের পাশাপাশি রাষ্ট্রেরও। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে আবারও বেড়েছে ভোজ্য তেল ও মুরগির দাম। কেজিতে প্রায় 20 টাকা করে বেড়েছে মুরগির দাম। বিক্রেতারা বলছেন খামারিরা দাম বাড়ানোর কারণে বাজারে এর প্রভাব পড়েছে, তবে কমেছে মাছের দাম। আদ্দিন সজীবের রিপোর্ট। সাদার সাধ্যের মধ্যে যেন দূরত্বটা কমছে না কোনোভাবেই, উল্টো বাড়ছে, কারণ পণ্যের দাম যে থাকে না নাগালের মধ্যে। গেল সপ্তাহে যে মুরগির দাম বেড়েছে কেজিতে প্রায় 10 টাকা, সেই দাম এ সপ্তাহে আরও বাড়ল প্রায় 10 টাকা। সুতরাং 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 টাকারও বেশি। আমাকে তো হাত নাই, আমরা কত 200 টাকা আমাদের লাভ কেজিতে ফিজে। এটা খামারে, খামারি যখন বেশি করবো তখন এটা কমার সম্ভাবনা আছে। যেন নিরুপায় সাধারণ মানুষ। এক সপ্তাহের ভিতরে যদি 30 টাকা বাড়ে, তা আমাদের মতো সাধারণ মানুষদের এটা খাওয়া কষ্টকর হয়ে যায়। এখন আমাদের করতে হচ্ছে যেখানে একটু বেশি একটু কম খেতে হবে। পাল্লা দিয়ে বাড়ছে ভোজ্য তেলের দামও, কিন্তু কেন বাড়ছে তার সদুত্তর নেই বিক্রেতাদের মুখে। প্রথমত বাড়াইছে 2 টাকা, এখন আবার লিটারে 3 টাকা, দ্যাট মিনস এখন বেচতেছি 500 টাকা। প্রতি লিটারে 4 টাকা করে বেড়েছে। এটা অসম্ভব, জনগণের জন্য অসম্ভব কষ্টদায়ক। সবজির বাজারেও নেই স্বস্তি। করলা, বরবটি, টমেটোর দাম বাড়তি, আর এসবই যেন ক্রেতাদের নিয়তি। আমাদের জন্য অনেক বেশি চিন্তার কারণ, যেহেতু আমাদের মান্থলি একটা ফিক্সড স্যালারি হয়, সেই ফিক্সড স্যালারিটার মধ্যে আমাদেরকে কিন্তু পুরো মাসটা কভার করতে হয়। যেহেতু এটা বাজারের উপরে সরকারের মনিটরিং নাই, সেই জন্য তরি তরকারির দাম অনবরতই যারা বিক্রেতা তারা বিভিন্ন অজুহাত সৃষ্টি করে তরকারির দাম বাড়িয়ে দিচ্ছে। সরকার যদি আমাদের কম দাম দেয়, আমরা কম দামে বিক্রি করব, আমাদের তো কোনো সমস্যা নাই। কমছে না চালের দামও। নির্বাচনের পর বেড়ে যাওয়া সেই দামেই বিক্রি হচ্ছে এখনো। তবে সপ্তাহের ব্যবধানে স্বস্তি ফিরেছে মাছের বাজারে। সাধারণ মানুষের প্রশ্ন, পণ্যের দাম আর কত বাড়লে সরকারের পক্ষ থেকে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হবে? আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
অনুষ্ঠিত হল রূপালী ব্যাংকের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, সংসদ সদস্য এবং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আতাউর রহমান প্রধান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিরেক্টর দিনা আহসান, ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোর্শেদ আলম খন্দকার, বেলায়েত হোসেন সহ সব শাখার কর্মকর্তা এবং কর্মচারীরা। পার্টিক্স খেলার খবর। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজে পিছিয়ে টাইগাররা, তবে এখনও ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতা সম্ভব বলে বিশ্বাস করেন অধিনায়ক মাশরাফি ও কোচ স্টিভ রোডস। প্রথম ম্যাচে মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই ব্যাটিং উইকেটেও জয় পাওয়া হয়নি সফরকারীদের, তাই আগের দিন ক্রাইস্টচার্চে পৌঁছে শুক্রবার ব্যাটসম্যানদের নিয়েই বেশি সময় কাটান রোডস। তার মতে উইকেটের ধরন বুঝে খেলতে পারলেই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে তার দল। ক্রাইস্টচার্চে শনিবার ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে ইউপির সংবাদ শিরোনাম আরও একবার। বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লির সমাবেশ। সোহরাওয়ার্দী হাসপাতালে আগুনের সূত্রপাত, বৈদ্যুতিক শর্ট সার্কিটে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সীমিত আকারে স্বাস্থ্যসেবা চালু। সীমাহীন দুর্নীতি আর অপশাসনের কারণেই জনগণ বিএনপি জামাতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জার্মানির মিউনিখে প্রধানমন্ত্রী। এবং ৭১-এর ভূমিকার জন্য জামাত নেতাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, মন্তব্য বিএনপি নেতা মেজর হাফিজ ও অধ্যাপক এমাজউদ্দিনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে। আল্লাহ হাফেজ।